আপনি যদি অনলাইনে আমাদের কাছে স্পিকিং টেস্ট দিতে চান তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস রিডিং নিয়ে। কথা হবে রিডিং এর ম্যাচিং ইনফরমেশন নিয়ে। আজকে আমি ম্যাচিং ইনফরমেশন সম্পর্কিত 5টি টিপস শেয়ার করব। এই 5টি টিপস আপনি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন বা বুঝতে পারেন, তাহলে ম্যাচিং ইনফরমেশন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এই সেকশনটা আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। আমরা ইদানিং এক্সামগুলোতে দেখতে পাচ্ছি যে প্রতিটা মাসে 2-1টা এক্সামের রিডিং পার্টটা খুবই হার্ড করে ফেলছে। তারা প্যারাগ্রাফ ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং বা হেডিং, দেন নেম ম্যাচিং, এমসিকিউ, সেন্টেন্স কমপ্লিশন এই ধরনের প্রশ্ন টাইপগুলো দিয়ে রাখছে। যার কারণে এক্সামগুলো খুবই টাফ হয়ে যাচ্ছে। সো এই ধরনের এক্সামগুলোতে ভালো করতে হলে অবশ্যই আপনাকে ম্যাচিং ইনফরমেশনও ভালো করতে হবে। সো আজকের এই প্যাসেজটা আমরা নিয়েছি ক্যামব্রিজ 15 এর রিডিং টেস্ট 2 এর প্যাসেজ 2 থেকে। আমাদের সাবজেক্ট হলো should we try to bring extinct species back to life? সো টপিক যেটা আছে মেইন টপিক সেটা হলো extinct species, রাইট? extinct means বিলুপ্ত স্পিসিস। সো এখানে বিলুপ্ত কিভাবে হয়েছে স্পিসিস গুলা বা কিভাবে আমরা ফিরিয়ে আনতে পারি এগুলো নিয়েই পুরো প্যাসেজে ডিসকাস করা হবে। প্রথমে আমরা 14 থেকে 17 নাম্বার প্রশ্ন সলভ করব। হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন। প্রথমে আমরা টিপস গুলো দেখে নেব, দেন আমরা সলভ করব। টিপ নাম্বার 1, প্রশ্নের স্টেটমেন্টের সাথে প্যাসেজের স্টেটমেন্ট ম্যাচ করতে হবে। প্রশ্নে যে স্টেটমেন্ট আছে এখানে আমরা 4টা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, রাইট? 4টা প্রশ্নে। সো এই স্টেটমেন্ট গুলোর সাথে প্যাসেজের যে স্টেটমেন্ট, প্যাসেজের ধরেন যে 6টা বা 7টা প্যারাগ্রাফ আছে, এই 6টা বা 7টা প্যারাগ্রাফ থেকে 3টা বা 4টা প্যারাগ্রাফের মধ্যে এই স্টেটমেন্ট গুলো আমাদেরকে ম্যাচ করতে হবে। পুরো প্যারাগ্রাফ পড়ে আপনি সামারি করে এটার সাথে ম্যাচ করবেন এমনটা না কিন্তু। ধরুন যে এখানে প্যারাগ্রাফ এ আছে, এই প্যারাগ্রাফের একটা বা দুইটা সেন্টেন্সের সাথে এই স্টেটমেন্টটা 14 বা 15, 16, 17 যে কোনো একটা স্টেটমেন্ট ম্যাচ করতে হবে। এইভাবে আনসার গুলো করতে হবে। দেন টিপ নাম্বার 2, স্কিমিং, স্ক্যানিং এন্ড ডিপ রিডিং। সো আপনি যদি আইএলটিএস এ ভালো করতে চান, স্পেশালি রিডিং এ, তাহলে এই তিনটার উপর আপনার ভালো ধারণা থাকতে হবে। সো স্কিমিং কি? স্কিমিং হলো কিছু স্টেটমেন্ট, কিছু সেন্টেন্স পড়ে আপনি পুরো প্যারাগ্রাফ সম্পর্কে ধারণা নেওয়া, মেইন আইডিয়াটা নেওয়া, এটা হলো স্কিমিং। স্ক্যানিং হলো নির্দিষ্ট কিছু ওয়ার্ড খোঁজা। ধরুন যে আপনি প্রশ্নটা পড়েছেন, প্রশ্নের স্টেটমেন্টের যে কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড ধরে প্যাসেজে গিয়ে সেই ওয়ার্ড গুলো খোঁজা, এটা হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং হতে পারে নির্দিষ্ট নাম, হতে পারে নির্দিষ্ট প্লেসের নাম, হতে পারে নির্দিষ্ট ডেট, হতে পারে নির্দিষ্ট কোনো সংখ্যা, হতে পারে। এগুলো সাধারণত খুব দ্রুত পাওয়া যায় এবং নির্দিষ্ট ওয়ার্ড খোঁজা, এটাকে বলছি আমরা স্ক্যানিং। এন্ড ডিপ রিডিং কখন আমরা করব? যখন স্কিমিং এবং স্ক্যানিং করে আনসারটা আমরা লোকেট করব প্যাসেজে, যে এর মধ্যে এই 2-3টা সেন্টেন্সের মধ্যে আনসারটা আছে, তখন আমরা সেখানে ডিপ রিডিং করব। ভালোভাবে প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড ভালোভাবে পড়ব, বুঝে কোনটা আনসার হয় সেটা বের করব, এটাকে বলছি ডিপ রিডিং। সো 2 নাম্বার আমাদের টিপ গেল। 3 নাম্বার টিপ রয়েছে, কোশ্চেন গুলো ভালোভাবে পড়তে হবে এবং কিওয়ার্ড গুলো মার্কিং করতে হবে। এখানে যেহেতু আমরা 4টা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি এবং আমাদের প্যাসেজে 6টা থেকে 7টা প্যারাগ্রাফ রয়েছে, সো 6টা থেকে 7টা প্যারাগ্রাফ তো পুরো আমাদের পড়া সম্ভব না, তাই না? তাহলে এই 4টা প্রশ্ন ভালোভাবে আমাদের কিওয়ার্ড গুলো দাগাতে হবে প্রথমে, দেন এই কিওয়ার্ড গুলো ধরে প্রশ্ন আমাদেরকে প্যাসেজে খুঁজতে হবে যে কোথায় আছে এই স্টেটমেন্ট। টিপ নাম্বার 4, আনসার সাধারণত কনক্লুশন অর টপিক অফ দ্য ডিসকাশন হয়ে থাকে। এর কারণে ম্যাক্সিমাম আনসার আমরা দেখি যে মিডিল পার্টে পাওয়া যায়। সো আমরা আনসার যেগুলো হবে সেগুলো কনক্লুশন হতে পারে, ঠিক আছে? একটা ডিসকাশন হচ্ছে, সেটা কনক্লুশনও হতে পারে, অথবা টপিক অফ দ্য ডিসকাশন হতে পারে। ডিসকাশনের মেইন জিস্ট আইডিয়াটাই মূলত আনসার হবে, ঠিক আছে? সো এই আনসার গুলো সাধারণত আমরা দেখি যে কখনো শুরুতে হয়, কখনো শেষেও আপনি পাবেন। তবে ম্যাক্সিমাম টাইম ক্যামব্রিজ অনুযায়ী যদি আমরা সলভ করি, তাহলে ম্যাক্সিমাম টাইম আমরা মিডিলে পাবো। সো আমরা যখন পড়বো তখন শুরু থেকে মাঝখানে একটা প্যাসেজের অর্ধেকটা পড়বো,
দেন আমরা আনসারটা খুঁজবো, ঠিক আছে, যে কোনটা আনসার হতে পারে। অর্ধেকের আগে যদি আমরা আনসার পেয়ে যাই, মনে করবো যে যদি পেয়ে যাচ্ছি, তখন সেখানেই পড়া স্টপ করে আনসারটা বের করার ট্রাই করব। দেন লাস্ট আমাদের যে টিপটা রয়েছে, 3-4টা প্রশ্ন থাকলে কিওয়ার্ড ধরে আনসার খুঁজে বের করতে হবে। অর্থাৎ এখানে দেখেন আমাদের 4টা যে প্রশ্ন আছে, এই 4টা প্রশ্নের জন্য যেটা আগে বলছিলাম যে 6টা বা 7টা এখানে প্যারাগ্রাফ রয়েছে। সো 6টা বা 7টা প্যারাগ্রাফ যদি আমরা ডিটেইলস পড়তে চাই, তাহলে অনেক সময় চলে যাবে, এটা সময় নষ্ট হবে। তার থেকে ভালো উপায় হচ্ছে এখানে কিওয়ার্ড গুলো আমরা মার্কিং করব প্রথমে, এই কিওয়ার্ড গুলো ধরে আমরা আনসার খোঁজার ট্রাই করব। তবে একটা জিনিস বলে রাখি, সব সময় প্যারাগ্রাফ এ তে আনসার হয়ে থাকে, ঠিক আছে, কিছু সময় মিসিং হতে পারে, ম্যাচিং ইনফরমেশন কিছু সময় মিস হতে পারে প্যারাগ্রাফে, তবে ম্যাক্সিমাম টাইম আপনারা প্যারাগ্রাফ এ তে যে কোনো আনসারটা পাবেন। এবং প্যারাগ্রাফ এর আনসার সাধারণত নিচের দিকে থাকে, ঠিক আছে, ধরেন যে 14, 15, 16, 17, এখানে 4টা প্রশ্ন 16, 17 মধ্যে থাকার চান্স বেশি, এটা দেখা যায় সাধারণত ক্যামব্রিজ অনুযায়ী সলভ করলে এই ধরনের সলভই তারা দেয়। এবং আমরা জানি যে মেইন এক্সামেও তারা ক্যামব্রিজ অনুযায়ী ক্যামব্রিজ প্রশ্নই তারা প্যাটার্নটাই ফলো করে। এখন আমরা কঠিন যেগুলো প্রশ্ন হয় সেগুলো কি ক্যামব্রিজ অনুযায়ী না, সেগুলো ক্যামব্রিজ অনুযায়ী, দেখবেন যে কিছু কিছু টেস্ট খুবই কঠিন তারা ক্যামব্রিজেই দিয়ে রাখছে। সো এখন আমরা মূল প্যাসেজ সলভ করব 14 থেকে 17 নাম্বার প্রশ্ন। তার আগে বলে নিই, যারা আপনারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। সো এখানে আরেকটা ইনস্ট্রাকশন আমাদেরকে দেওয়া হয়েছে, দেখেন, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। দ্যাট মিনস একটা লেটার অর্থাৎ একটা প্যারাগ্রাফের মধ্যে আমরা দুইটা স্টেটমেন্ট পেতে পারি। দ্যাট মিনস তারা হিন্ট দিয়ে দিয়েছে যে একটা প্যারাগ্রাফে দুইটা স্টেটমেন্ট আছে। যখন এই ধরনের হিন্ট দেবে তখন মনে ধরেই নিবেন, ঠিক আছে, যে একটা প্যারাগ্রাফে দুইটা স্টেটমেন্ট আছে। কখনো কখনো না থাকতে পারে, তবে ম্যাক্সিমাম টাইম আমরা দেখি যে থাকে এই ধরনের হিন্ট দিলে। সো প্রথমে আমরা কিওয়ার্ড গুলো মার্ক করব। সো 14 নম্বর স্টেটমেন্টটা যদি আমরা দেখি, এ রেফারেন্স টু হাউ ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স অফ মাল্টিপল স্পিসিস কুড বি অ্যাভয়েডেড। ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স অ্যাভয়েড করবেন মাল্টিপল স্পিসিস এর। ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স মিন্স কি, ফার্দার মিন্স ইন ফিউচারে, রাইট। ডিসঅ্যাপিয়ারেন্স এর পরিবর্তে তারা ইউজ করতে পারে যে এক্সটিংক্ট। মাল্টিপল স্পিসিস দ্যাট মিন্স অনেকগুলো স্পিসিস এর কথা, মাল্টিপল এর পরিবর্তে তারা ইউজ করতে পারে যে ম্যাস স্পিসিস। কুড বি অ্যাভয়েডেড। সো যেখানে এই ওয়ার্ড গুলো আমরা পাবো সেখানে এই আনসারটা হবে। সো ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স এর কথা, যেখানে ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স অ্যাভয়েড করবে, যেই প্যারাগ্রাফে থাকবে সেটাই আমাদের আনসার হবে 14। 15 বলছে যে এক্সপ্লানেশন অফ এ ওয়ে অফ রিপ্রোডিউসিং অ্যান এক্সটিং অ্যানিমেল ইউজিং দ্য ডিএনএ অফ অনলি দ্যাট স্পিসিস। সো একটা স্পিসিস থেকে সেটা ডিএনএ কালেক্ট করে সেটা আবার রিপ্রোডিউস করা, নতুন ভাবে উৎপাদন করা, এই ধরনের ওয়ার্ড গুলো যখন থাকবে, এই ধরনের জিনিস যখন আমরা পাবো তখন আনসার হবে সেটা। সো এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো ডিএনএটা। যেখানে ডিএনএ থাকবে ইজিলি আমরা ডিএনএ লোকেট করতে পারবো যে ডিএনএটা কোথায় আছে, খুবই সহজে স্ক্যান করতে করে আমরা ডিএনএ ওয়ার্ডটা পেয়ে যেতে পারি। তাহলে ডিএনএ প্রথমে খুঁজবো যে ডিএনএটা কোথায় আছে, ঠিক আছে। রেফারেন্স টু এ হ্যাবিটেট which has suffered following the extinction of a species. সো এখানে একটা রেফারেন্স দিবে, এ হ্যাবিটেট এর কথা আছে। হ্যাবিটেট বলতে কি বোঝায়, যে প্লেস অফ লিভিং, যেখানে লিভিং করে, ঠিক আছে, ধরতে পারেন যে এটার পরিবর্তে হ্যাবিটেটের পরিবর্তে তার ইকোসিস্টেমের কথাও বলতে পারে, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ হ্যাবিটেট। এ হ্যাবিটেট হুইচ হ্যাজ সাফার্ড, যেই হ্যাবিটেটটা অর্থাৎ যেই প্লেসটা, একটা নির্দিষ্ট প্লেসের কথা বলবে, রাইট, হ্যাবিটেট বলতে একটা নির্দিষ্ট প্লেসের কথা বলবে, যেই প্লেসটা সাফার করতেছে ফলোইং দ্য এক্সটিংশন অফ স্পিসিস। সো কোন একটা নির্দিষ্ট স্পিসিস আছে, যেই স্পিসিসটা এক্সটিং হওয়ার পরে, বিলুপ্ত হওয়ার কারণে সেই প্লেসটা সাফার করতেছে, সেই প্লেসটা সাফার অর্থাৎ কোন একটা প্লেস যেটা সাফার করতেছে, এই ধরনের জিনিসই আমরা প্যারাগ্রাফগুলোর মধ্যে খুঁজবো। দেন 17 নাম্বার, মেনশন অফেন অফ দ্য এক্সাক্ট পয়েন্ট এট হুইচ এ পার্টিকুলার স্পিসিস বিকাম এক্সটিংক্ট। সো এক্সাক্ট পয়েন্ট দ্যাট মিন্স কি, এক্সাক্ট পয়েন্ট বলতে
নির্দিষ্ট কোনো ডেট হতে পারে, ঠিক আছে, তারিখ হতে পারে, যখন at which a particular অর্থাৎ একটা নির্দিষ্ট স্পিসিসের কথা বলবে, ঠিক আছে, a particular species become extinct। সো নির্দিষ্ট কোনো তারিখ বা নির্দিষ্ট সাল বা এরকম কোনো থাকলে এই সময়ে একটা নির্দিষ্ট সময়ে একটা পার্টিকুলার নির্দিষ্ট একটা স্পিসিসের নাম বলবে, সেটা এক্সটিং হয়েছে, যেখানে পাবো সেটাই আমাদের আনসার হবে। তাহলে দেখুন এই বড় স্টেটমেন্ট গুলোকে জাস্ট আমরা এই কিছু ওয়ার্ডের মধ্যে নিয়ে আসলাম, এই ওয়ার্ড গুলো ধরেই আমরা এখন খুঁজবো যে কোথায় আনসারটা আছে। সো এখন আমরা প্যারাগ্রাফ এটা পড়ি, ঠিক আছে, প্যারাগ্রাফ এটা প্রথমে আমরা পুরোটা পড়বো, দেন আমরা আনসার গুলো করব, দেন পরবর্তী যে প্যারাগ্রাফ গুলো আছে সেগুলো জাস্ট আমরা কিওয়ার্ড ধরে ফাইন্ড করার চেষ্টা করবো যে কোথায় আনসার গুলো আছে, ঠিক আছে। So paragraph A, the passenger pigeons was a legendary species flying in a vast number across North America, was potentially many million within a single flock. Their migration was once one natural great spectacle. Sadly, the passenger pigeons' existence came to an end on 1st September 1940. So, the passenger pigeons' existence came to an end on 1st September 1914। এটার সাথে দেখেন এখানে 17 নাম্বারটা, ঠিক আছে, এটা যায় কিনা, 17 নাম্বারটা এখানে বলছে যে একটা স্পিসিস, নির্দিষ্ট স্পিসিস এক্সটিং হয়েছে একটা নির্দিষ্ট সময়ে, ঠিক আছে, এক্সাক্ট পয়েন্টে। দেখেন এখানে কি বলছে, passenger pigeons existence came to an end, came to an end means কি, became extinct, নির্দিষ্ট পয়েন্ট, এক্সাক্ট পয়েন্ট 1st সেপ্টেম্বর 1914, and a particular species, that means একটা নির্দিষ্ট স্পিসিস, passenger pigeons। সো আমরা সবগুলো কিওয়ার্ডই এখানে আমরা পেয়েছি। সো আমাদের আনসার হবে 17 আনসার হবে এ, দেন আমরা বাকিগুলো দেখবো। সো এখানে আমরা ডিএনএ এর কথাও দেখতে পাচ্ছি। সো ডিএনএ টা আমরা মার্ক করি আগে, ঠিক আছে, যেহেতু আমাদের এখানে ডিএনএ এর কথা আছে। সো এই লাইনের আমরা শুরু থেকে পড়বো, ডিএনএ যে লাইনটা, the basic premise involved using cloning technology to turn the DNA of extinct animal into a fertilized embryo which is carried by the nearest relative is still in existence। সো এটাকে আমরা মার্ক করে আরো ভালোভাবে দেখি, ডিটেইলসে দেখি, ঠিক আছে। দেখেন এখানে কি বলেছে, ক্লোনিং এর কথা আছে। ক্লোনিং বলতে কি বোঝায়, রিপ্রোডিউসিং, রাইট, ক্লোনিং রিপ্রোডিউসিং এর সাথে যায়। তাহলে আর ক্লোনিং করা হচ্ছে টেকনোলজি টু টার্ন ডিএনএ অফ এক্সটিং এনিমেল। সো যেই এনিমেলটা এক্সটিং হয়েছে, অর্থাৎ দ্যাট স্পেসিস বলতে এক্সটিং স্পেসিস কে বোঝাচ্ছে, ঠিক আছে, এই স্পেসিসের ডিএনএ নিয়ে এই এনিমেলটাকে রিপ্রোডিউস করা, অর্থাৎ এই এনিমেলের ডিএনএ নিয়ে এটাকে ক্লোন করে, ক্লোনিং টেকনোলজির মাধ্যমে নতুন করে প্রডিউস করা, এটাকেই বোঝাচ্ছে। দ্যাট মিন্স আমরা 15 আনসারও পাচ্ছি এ। সো দুইটা আনসার আমরা কিন্তু এ থেকে পেয়েছি, ঠিক আছে। এখন আমাদের হাতে দুইটা অপশন আছে, একটা হলো ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স কোথায় আছে এটা খুঁজবো, আর একটা হলো নির্দিষ্ট প্লেস, একটা হ্যাবিটেটের কথা আমরা খুঁজবো, যেটা হচ্ছে সাফার করতেছে, ঠিক আছে। এখন এই দুইটা জিনিস আমরা জাস্ট খুঁজে নেব যে কোথায় আছে। এরপর আমরা প্যারাগ্রাফ বি তে যাব। In Australia, Thailand's commonly known as Tasmanian tiger was another extinct creature genetic scientists bring back to life. So না এখানে নেই। The carnivore now is Tasmania that files niche with thylacines one occupied। থাইলেসিনের কথা আছে, এক্সটিং এর কথা আছে, ডেঞ্জারাসলি কথা আছে, কিন্তু এখানেও আমরা দেখছি না এই দুইটা অপশন হ্যাবিটেট, নির্দিষ্ট প্লেস, সাফার করতেছে বা ডিসঅ্যাপিয়ারেন্স এর কথা বিতে আমরা দেখছি না। সি যদি আমরা দেখি, সি বলছে ইফ এক্সটিংক্ট স্পিসিস ক্যান বি বট back to life, can humanly begin to correct the damage it has causes the natural world over the past few millennia. The idea of the extinction is that we can reverse this process, bringing species that no longer exist back to life,
ব্রিঙ্গিং স্পিসিস এর কথা বলা আছে, ডিসঅ্যাপিয়ারেন্স এর কথা না। সো এখানে ডিসঅ্যাপিয়ারেন্স এর কথা বলা হয়নি। দেন বলছে যে আই ডোন্ট থিঙ্ক দ্যাট উই ক্যান ডু দিস ইজ নো ওয়ে টু ব্রিং ব্যাক সামথিং 100% আইডেন্টিক্যাল। সো এখানে ডিসঅ্যাপিয়ারেন্স বা হ্যাবিটেট সাফারের কথাও সিতে নেই। দেন আমরা ডি তে যাব। ডি বলছে যে দিস কমপ্লিকেটেড প্রসেস কোশ্চেনেবল আউটকাম ব্যাকস দ্য কোশ্চেন হোয়াট ইজ অ্যাকচুয়াল পয়েন্ট অফ দিস টেকনোলজি ফর দিস দ্য গোল অলওয়েজ বিং রিপ্লেস দ্য এক্সটিংক্ট স্পিসিস উইথ এ suitable replacement. Explain Novak. When it comes to breeding scattered and maybe nest per hectare, whereas passenger pigeons were very social and would make 10,000 or hectare, whereas passenger pigeon are very social, would like to 10,000 or hectare more nest in 1 hectare. Since the disappearance of this key species ecosystem in the eastern US have suffered, দেখেন এখানে আমরা এইটুকু জাস্ট মার্ক করব। So since the disappearance of this key species, since the disappearance, এখানে ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স এর কথা বলা হচ্ছে, কিন্তু এখানে দেখেন সাফারের কথা আছে। সাফার মিন্স এখানে সাফারের কথা সেম, তারা ভোকাবুলারি ইউজ করেছে। সো সিন্স দ্য ডিসঅ্যাপিয়ারেন্স, ডিসঅ্যাপিয়ারেন্স বলতে এক্সটিং কে বোঝাচ্ছে, ঠিক আছে। ডিসঅ্যাপিয়ারেন্স অফ দিস কি স্পিসিস, অফ দিস কি স্পিসিস বলতে কি বোঝাচ্ছে? প্যাসেঞ্জার পিজিনস, রাইট? সো since the disappearance of passenger pigeons, ecosystem in eastern US have suffered. Ecosystem means habitat, right? Habitat which has suffered the following extinction of a species. A species means passenger pigeons. প্যাসেঞ্জার পিজিনস এর ডিসঅ্যাপিয়ারেন্স এর কারণে একটা নির্দিষ্ট হ্যাবিটেট, যেটা হচ্ছে ইউএস এর ইস্টার্ন ইউএস এর যে হ্যাবিটেটটা আছে, এটা সাফার করতেছে। তাহলে আমরা 16 আনসার পাচ্ছি ডি। দেন আমরা একটা আমাদের অপশন আছে ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স এর কথা আছে, কোথায় আছে? আমরা ডিতেই দেখবো যে আছে কি না আরো, ঠিক আছে। সো এখানে আনওয়েলকামিং প্ল্যান্টস, এনিম্যাল, হাইব্রিডের কথা আছে, অ্যাট নেস্টিং প্যাসেঞ্জার পিজিনস, রিস্টাবলিশ, ডিসঅ্যাপিয়ারেন্স না, ডিসঅ্যাপিয়ারেন্স এর কথা আমরা ডিতে দেখছি না। এখন আমরা ইতে দেখি। অ্যানাদার পপুলার ক্যান্ডিডেট ফর দিস টেকনোলজি ওয়াজ ওলি ম্যামথ। জর্জ চার্চ প্রফেসর leader woolly mammoth project has been focusing resistance in which main existent woolly mammoth nearest living relative Asian elephant এর কথা আছে, pinpointing the possibility mammoths survive the icy climate tundra. So survive এর কথা আছে, that means disappearance এর কথা এখানে এখন পর্যন্ত আমরা পাইনি। দেন এক্সপ্লেইন এর কথা আছে, এখানে ওলি ম্যামথ নিয়েই কথা বলছে। এখানে দেখেন হুইচ ইনকারেজ গ্রাস গ্রোথ, দ্যাট মিন্স এখানে ওলি ম্যামথের কারণে গ্রাস গ্রোথ হচ্ছে। সো এখানে আনসারটা আমরা পাচ্ছি না ইতে, ঠিক আছে। ওলি ম্যামথ নিয়েই পুরোপুরি পড়ে আছে এটা। সো আমাদের পরবর্তী প্যাসেজ আমরা যদি দেখি, পরবর্তী প্যাসেজ বলছে যে প্যারাগ্রাফ, while the prospect of bringing extinct animal back to life might capture the imagination, it is of course far easier to try to save an extinct species which merely threatened with extinction. Many of the technology that people have in mind when they think about de-extinction can be used a form of genetic risk, to explain Shapiro. She preferred to focus the debate on how this emerging technology could be used to fully understand why various species were extinct in first place. Therefore, how we could use to make genetic modification which could be prevent mass extinction is future. So এখানে দেখেন একটা আমরা সম্ভবত পেয়ে গেছি এইটুক, ঠিক আছে। এইটুক যদি আমরা মার্ক করি, দেখেন এখানে ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স এর কথা বলা হয়েছে, ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স এন্ড মাল্টিপল স্পিসিস এর কথা বলা হয়েছে। ম্যাস এক্সটিংশন ইন ফিউচার, এটাকে আমরা রিফার করতে পারি ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স অফ মাল্টিপল স্পিসিস। এন্ড অ্যাভয়েড, অ্যাভয়েড এর কথা এখানে বলছে যে
প্রিভেন্ট এর কথা বলছে, প্রিভেন্ট, উই কুড ইউজ ইট টু মেক জেনেটিক মডিফিকেশন। ঠিক আছে, জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে আমরা ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স অ্যাভয়েড করতে পারি। আমরা যদি আরেকটু উপরে পড়ি, এখানে কি বলছে দেখেন, it is far easier to try to save an extinct species which is merely threatened with extinction. So কিভাবে far easier to try to save করতে পারি, জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে। জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে আমরা যেটা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে সেটাকে আমরা সেভ করতে পারি, যেটা রিফার করে এ রেফারেন্স হাউ ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স অফ মাল্টিপল স্পিসিস কুড বি অ্যাভয়েডেড। সো 14 আনসার আমরা পাচ্ছি এফ নাম্বার। তাহলে 4টা প্রশ্নের আমরা আনসার পেয়ে গেলাম। সো আপনারা যদি এভাবে সলভ করেন, প্রতিটা প্যাসেজ যদি এইভাবে ধরে ধরে সলভ করেন, তাহলে ইজিলি ম্যাচিং ইনফরমেশন নিয়ে আরো সমস্যা থাকে, আমার প্লে লিস্টে গেলে আপনারা আরো ভিডিও পাবেন। আপনারা যে কাজটা করবেন, ম্যাচিং ইনফরমেশন সম্পর্কিত 4-5টা টেস্ট একত্র করবেন এবং 4-5টা টেস্ট একসাথে দেবেন। ঠিক আছে, তাহলে একই প্রশ্ন টাইপে আপনারা হ্যাবিচুয়েট হবেন এবং এই আনসার গুলো করার ক্যাপাবিলিটি আপনাদের বৃদ্ধি পাবে। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।